আমি তো ভালোবাসি তোকে লিখেছেন সালমা চৌধুরী। কিছু মুহূর্তের জন্য আবিরের দৃষ্টি স্থির হয়ে রইল। আবিরের মলিন চেহারা দেখে তানভীর নিজের রুমের দরজা থেকে ডাকলো, কি হয়েছে ভাইয়া? দরজা বন্ধ থেকে মনোযোগ সরল আবিরের। তানভীরের দিকে না দেখে ছোট করে বলল, কিছু না। নিজের রুমের দিকে পা বাড়াতে যাবে তানভীর পুনরায় বলল, ভাইয়া তোমার কি কিছুক্ষণ সময় হবে? কেন? এমপি তোমাকে দেখা করতে বলেছিল। আমাকে কেন? জানি না, সামনে নির্বাচন, হয়তো সেই বিষয়ে কথা বলবে। কিছুক্ষণ অপেক্ষা কর, ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা। আবির ফ্রেশ হয়ে তানভীরের সঙ্গে বেরিয়ে গেছে। মেঘ রুমে বসে বসে হ্যান্ড প্রিন্টিং এর কাজ করছিল। বেশ কিছুদিন যাবৎ মিমের একটা ড্রেসে কাজ করছিল। ড্রেসের কাজ শেষ করেই বন্যাকে ছবি পাঠালো। কিছুক্ষণের মধ্যেই ছবি দেখে বন্যা কল করেছে। দুই বান্ধবী প্রায় 30 মিনিট গল্প করেছে। বন্যা জামা কাপড় সেল করতে পারে। মেঘ যেহেতু হ্যান্ড প্রিন্ট শিখে ফেলেছে, দুই বান্ধবী মিলে অনলাইনে বিজনেস করবে। সেই বিজনেসের টাকা দিয়ে সারা দেশে সুন্দর সুন্দর জায়গায় ঘুরবে, তারপর দেশের বাইরে ট্যুর দিতে যাবে। যখন যা ইচ্ছা করতে পারবে, কারোর কাছে অনুমতি নিতে হবে না। এসব নিজেই আড্ডা দিচ্ছিল। কথা শেষ করে মেঘ ড্রেসটাকে নিয়ে হুটোপুটি করে নিচে নামলো। আম্মু, কাকিয়া, আব্বু সবাইকে দেখানোর জন্য। সবার প্রশংসা শুনতে শুনতে মেঘের গাল দুটো লজ্জায় লাল হয়ে গেছে। মিম তো খুশিতে বোনকে জড়িয়ে ধরেছে। আদি ওয়ার্ড্রোব থেকে নিজের 5-7টা টি-শার্ট, শার্ট বের করে নিয়ে এসেছে। মেঘ যেন সেগুলোতে কার্টুনের ক্যারেক্টার আর্ট করে দেয়। আদির এমন কাণ্ড দেখে বাড়ির প্রত্যেকে হাসতে হাসতে ক্লান্ত হয়ে গেছে। এমন সময় তানভীর আর আবির বাসায় ঢুকলো। ড্রয়িং রুমে হাস্যোজ্জ্বল পরিবেশ দেখে তাদের মনোযোগও সেই দিকে গেল। মোজাম্মেল খান তানভীরকে উদ্দেশ্য করে ঠাট্টার স্বরে বলল, দেখো আমার মেয়ে কত সুন্দর করে জামা প্রিন্ট করেছে। আমার মেয়ে বলে কথা। তানভীর ড্রেসটা ভালোভাবে দেখে নিল। ড্রেসটা দেখে বোঝা যাচ্ছে কাঁচা হাতের কাজ। প্রথমবার কোনো কাজই পারফেক্ট হয় না, তারপরও দূর থেকে তেমন কিছু বোঝা যায় না। কালার কম্বিনেশন ভালো হওয়ায় দূর থেকেই দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তানভীরের পাশাপাশি আবিরও ড্রেসটার দিকে তাকালো। চোখাচোখি হলো আবির মেঘের। অভিমানে মেঘ চোখ নামিয়ে নিল। কয়েক সেকেন্ড পর আবিরও অন্যদিকে তাকালো। তানভীর আব্বুর ঠাট্টা বুঝতে পেরে সেও মজার ছলে বলল, শুধু আপনার মেয়ে বলে না, আমার বোন বলেও এত সুন্দর প্রিন্ট করতে পেরেছে। আমার বোনের মতো লক্ষ্মী মেয়ে আর একটাও খুঁজে পাওয়া যাবে না। তানভীরের কথা শুনে সকলে হাসতে শুরু করেছে। একটা ড্রেস প্রিন্ট করা নিয়ে বাবা ছেলে মিলে মেঘকে নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। তানভীর খানিক হেসে আবিরের দিকে তাকিয়ে ভ্রুযুগল নাচালো। আবির অষ্টদয় কিছুটা প্রশস্ত হলো। তানভীর যে আবিরকে শোনানোর জন্য ইচ্ছাকৃত বোনকে লক্ষ্মী বলে সম্বোধন করেছে, এটা আবিরের বুঝতে বাকি নেই। আবির আর মেঘের মধ্যে কোনো কিছু নিয়ে মান অভিমান চললে সেটা বুঝতে পেরেই তানভীর সন্ধ্যা থেকে আবিরকে জিজ্ঞাসা করছে, কিন্তু আবির কিছুই বলছে না। মেঘের বিষয়ে কিছু বললেই কথা এড়িয়ে যাচ্ছে। মোজাম্মেল খান তানভীরের কথার প্রতি উত্তরে বললেন, আমার মেয়ে এত গুণ যে আমার মেয়ে যে বাড়িতে বউ হয়ে যাবে সেই বাড়ির রানীর মতো থাকবে, বুঝলে? তানভীর দ্বিতীয়বারের মতন আবিরের দিকে তাকিয়ে হালকা কাশি দিয়ে ভ্রু নাচালো। ইশারায় যেন প্রশ্ন ছুড়ে দিল আবিরকে, কি রাখবে তো রানীর মতন? তানভীরের মুখের হাসি থাকলেও আবিরের ভ্রুযুগল কুঁচকালো। আব্বু চাচুকে সে এক বিন্দু বিশ্বাস করতে পারে না। আজ মজার ছলে বললেন, কিন্তু দুদিন পর যে তার ব্যবস্থা করতে যাবেন না তার কি গ্যারান্টি আছে? ভাবতে
ভাবতেই আবিরের কলিজা কেঁপে উঠল। আর এক মুহূর্ত দাঁড়ালো না। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মালিহা খানকে উদ্দেশ্য করে বলল, আম্মু খাবার রেডি করো। মেঘ চোখ জোড়া ছোট করে সিঁড়ির পানে চেয়ে আছে। অষ্টাদশের অভিমানী মনে অভিমানরা তীব্রভাবে হানা দিচ্ছে। সন্ধ্যাবেলা আবির ভাইকে রাগ দেখালো, অথচ আবির ভাই নিজ থেকে একবারের জন্য কথা বলার চেষ্টা করলো না। ড্রেস দেখে সকলে প্রশংসা করছে, কিছু একটা কমেন্টস হলেও আসছে, অথচ আবির ভাই কিছুই বলছে না। পৃথিবীর বুকে এই একটা মানুষের হৃদয়ই বোধহয় শক্ত পাথরের তৈরি, যে হৃদয় না আছে কোনো অনুভূতি আর না আছে আবেগ। ড্রেসটা মিমকে দিয়ে দিল, এখনো রং ঠিকমতো শুকায়নি, শুকালেই ব্যবহার করতে পারবে। সবার সঙ্গে মেঘও খেতে বসেছে। আবির একটা ব্যাগে ল্যাপটপ আর কিছু জামা প্যান্ট নিয়ে নিচে এসেছে। ব্যাগ রেখে খেতে বসেছে। খুব তাড়াহুড়োতে খাওয়ার শেষ করেছে। আলী আহমেদ খান একবার ব্যাগের দিকে তাকাচ্ছে, আবার আবিরকে দেখছে। ছেলে তাড়াহুড়ো দেখে কিছু বলতে গিয়ে বারবার আটকে যাচ্ছে। অবশেষে শুধালেন, এত রাতে কোথায় যাবে? কাজ আছে। আসবে কখন? 3-4 দিন পর। অফিস? ঢাকাতেই থাকবো, সমস্যা নেই, অফিসের সময় মতো চলে আসবো। ঢাকাতে থাকবে মানে? ঢাকায় তোমার কি এমন কাজ যে বাসা ছেড়ে বাইরে থাকতে হবে? আছে হয়তো কোনো গুরুত্বপূর্ণ কাজ। সকলেই নির্বাক। আবির খাবার শেষ করে হাত ধুয়ে ব্যাগ নিয়ে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়েছে। সকলের মতন মেঘও নিস্তব্ধ হয়ে গেল। কথাবার্তা নেই, হুট করে বাসা থেকে বেরিয়ে গেল। এসব কাজ ছেলেদের পক্ষেই সম্ভব। বাইরে রাত কাটানো, বড়দের মুখের উপরে কথা বলা, বেপরোয়া চলাফেরা, সব স্বাধীনতা ছেলেদের। মালিহা খান রান্নাঘর থেকে বেরিয়ে আসতে আসতে বলল, আপনাকে কতবার বলেছি ছেলেকে বিয়ে করাতে। ঘরে বউ থাকলে এভাবে রাত বিরেতে বাইরে ঘুরতে পারবে না। আচ্ছা, দেখছি। দেখতে দেখতে 3 দিন কেটে গেল। আবির এখনো বাসায় ফেরেনি। অভিমানী মেঘ সারাক্ষণ নিজেকে ব্যস্ত রাখে যেন আবির ভাইয়ের কথা মনে না পড়ে। মিম আদির সঙ্গে খেলাধুলা করে, টিভি দেখে, ক্লাসে যায়, অথচ সারাদিনের ব্যস্ততার মাঝে হঠাৎ করেই বুকের ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। কারোর কণ্ঠ শোনার জন্য মন ছটফট করতে থাকে। সহ্য করতে না পেরে কল দিল সেই পাথরের হৃদয়ের মানবকে। পরপর 2 বার কল দিয়েছে, অথচ রিসিভ হচ্ছে না। মনে সান্ত্বনা দিচ্ছে হয়তো ব্যস্ত আছেন, কিন্তু মনটাও মাঝে মাঝে সান্ত্বনা মানতে চায় না। এমন মনটা যেন চিৎকার করে বলছে, তাকে লাগবে মানে লাগবেই, এখন এই মুহূর্তেই লাগবে। মনের কথা রাখতে 3য়বারের মতন ডায়াল করলো, অথচ নো রেসপন্স। 5 মিনিটের মতো নিশ্চুপ বসে রইল মেঘ। বারবার ফোনের দিকে তাকাচ্ছে। মনে হচ্ছে এই বুঝি সেই পাথরে মানবের কল আসলো। নিজের প্রতি রাগ আর অভিমান বেড়েই চলেছে। নিজের রাগ করে নিজেকেই বেহায়ার মতন কল দিচ্ছে, অথচ আবির ফোন রিসিভ করলো না। রাগে ক্ষোভে একসময় দু চোখ বেয়ে পানি পড়তে শুরু করলো। বিকেল পেরিয়ে রাত হয়ে গেছে, অথচ আবির ভাইয়ের কোনো খবরই নেই। প্রায় 10টার দিকে আবির কল ব্যাক করেছে। একবার রিং হতে মেঘ সঙ্গে সঙ্গে রিসিভ করলো। ওপাশ থেকে আবির বলল, সরি, কাজে ব্যস্ত ছিলাম, ফোন দেখিনি। প্রখর অভিমান মুহূর্তেই গলে গেল পানি হয়ে। মেঘ ফুপিয়ে কাঁদতে শুরু করে দিল। আবির উদ্বিগ্ন কণ্ঠে শোধালো, মেঘ, কি হয়েছে তোর? এই মেঘ। সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে মেঘ। আবির কলের পর কল করছে, অথচ রিসিভ হচ্ছে না। প্রেয়সীর মলিন চেহারা যেন আবিরের হৃদয়কে ক্ষতবিক্ষত করছে।
সেখানে তার প্রেয়সী কাঁদছে। কিছুক্ষণের মধ্যেই আবির বাড়িতে ফিরল। ড্রয়িং রুমের সোফায় বসে ইকবাল খান নিউজ দেখছিল। আবিরকে দেখে চিন্তিত কণ্ঠে বলল, তুই না আরো 2 দিন পরে আসবি বলেছিলি? জবাবে বলল, ইচ্ছা হলো তাই চলে এসেছি। আবির দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উঠেই মেঘের রুমে ঢুকলো। মেঘ বিছানায় উপর হয়ে শুয়েছিল, হয়তো ঘুমিয়ে পড়েছে। আবির ব্যাগটা চেয়ারের উপর রাখতেই মেঘ উঠে বসলো। সিক্ত চোখে এক পলক আবিরকে আপাদমস্তক দেখে চিবুক নামিয়ে নিল। আবির মেঘের কাছাকাছি এসে প্রশ্ন করল, কি হয়েছে তোর? মেঘের নিস্তব্ধতা দেখে আবির মেঘের কপালে হাত দিয়ে জ্বর পরীক্ষা করল। কপাল ঠান্ডা। তবে হলোটা কি? কয়েকবার মেঘকে জিজ্ঞাসা করার পর সাড়া না পাওয়ায় আবির বিছানার পাশে ফ্লোরে বসে পড়েছে। ফ্লোরে বসে বিছানার পাশে মাথা রেখে মেঘের অভিমানী মুখের পানে চেয়ে আছে। আবিরের কাণ্ড দেখে মেঘ তার চিবুক নামিয়ে গলায় ঠেকালো। তবে আবিরের দৃষ্টি সরল না। হঠাৎই আবির হাত বাড়িয়ে ব্যাগটা নিজের কাছে নিয়ে সেখান থেকে একটা শপিং ব্যাগ আর একটা কাচ্চির প্যাকেট বের করে চেয়ারের উপরে রেখে সেই শপিং ব্যাগ থেকে কয়েকটা বেলি ফুলের মালা বের করলো। মেঘ আর চোখে মালাগুলোর দিকে তাকিয়ে সহসা মুখ অন্যদিকে ঘুরিয়ে ফেলল। আবির মোলায়েম কণ্ঠে ডাকলো, ম্যাম। মেঘ আবিরের দিকে তাকিয়ে ভেঙচি কেটে বিড়বিড় করে বলল, আল্লাদি ডাকে মেঘের রাগ ভাঙবে না। মেঘ পুনরায় মুখ ঘোরালো। আবির মৃদু হেসে বলল, হৃদয়ের বহিছে প্লাবন তীব্র ব্যাকুলতায় তুমি আমার নিভৃতে যতনে রাখা বেলি ফুলের পুষ্পমালায়। মেঘের কপাল কুঁচকে চোখ গোল গোল করে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, এসব ভাবের কথা আমায় শোনাতে আসবেন না। সবকিছু মাথার উপর দিয়ে যায়। আবির কিছুটা শব্দ করে হাসল। মন খারাপ, রাগ, অভিমান দূরে সরিয়ে হাত বাড়িয়ে মলিন কণ্ঠে বলল, দেখি হাতটা দে। দরকার নেই। আবির কণ্ঠস্বর ভারী করে বলল, শরীরে আকাশসম ক্লান্তি নিয়ে জ্যাম পেরিয়ে শহর ঘুরে ফুল নিয়ে এসেছি। ঢং করিস না প্লিজ। আমি ঢং করছি? ঢঙ্গিরা ঢং করবে, এটাই তো স্বাভাবিক। মেঘের উত্তরে তোয়াক্কা না করে আবির মেঘের হাত টেনে আলতোভাবে হাতে বেলি ফুলের মালা বেঁধে দিয়েছে। মেঘ কয়েকবার হাত সরাতেও চেয়েছিল, কিন্তু আবিরের চোখে দৃষ্টি দেখে মাথা নিচু করে রাগে গজগজ করতে করতে বলল, আপনার কি আমাকে লোভী মনে হয়? কেন? যখন যা ইচ্ছা আচরণ করবেন, যা তা বলবেন, যেভাবে খুশি ভাব দেখাবেন, যেভাবে খুশি ভাব দেখাবেন, তারপর কাচ্চি, মালা, চকলেট, হাজিবাজি নিয়ে এসে আমার মন গলানোর চেষ্টা করবেন। আবির কণ্ঠস্বর ভারী করে বলল, যা ইচ্ছা আচরণ আমি করতে চাই না। তুই তোর কিছু কিছু কর্মকাণ্ডে আমার সেসব আচরণ করতে বাধ্য করিস। সেজন্যই তো কল দিলে কল ধরেন না, পাষাণ। আবির শান্ত কণ্ঠে বলা শুরু করলো, আমি সত্যি ব্যস্ত ছিলাম। অফিসের পাশাপাশি অন্য কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলাম। বিকেলের পর ফোন হাতে নেওয়ারই সময় পাইনি। সত্যি বলছি, আমি বিশ্বাস কর। মেঘ বিরক্ত স্বরে বলল, আমি আপনাকে বিশ্বাস করি না। আবির চোখের বর্ণ কিছুটা পরিবর্তন হতে শুরু করেছে। আবির ভ্রু কুঁচকে পুনরায় প্রশ্ন করল, তুই আমায় বিশ্বাস করিস না? না। একটুও করিস না? না। সত্যি? যেখানে বিশ্বাস নেই সেখানে আবিরের কোনো কথাও নেই। আবির চলে যেতে নিলে মেঘ মুচকি হেসে বলল, একটু বিশ্বাস করি। এক চিমটি বিশ্বাসের কোনো প্রয়োজন নেই। চোখ বন্ধ করে আমায় বিশ্বাস করতে পারলে তবেই বলিস। আবির
কারোর অবিশ্বাসের পাত্র হয়ে থাকতে চায় না। মেঘ আহাম্মকের মতন চেয়ে আছে। সামান্য কথাতে আবির ভাই এভাবে রেগে যাবে মেঘ সেটা ভাবতেও পারেনি। আবির রেগে ব্যাগ নিয়ে নিজের রুমের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। রাত 11:50 নাগাদ মেঘ চুপি চুপি আবিরের রুমের সামনে এসেছে। ড্রয়িং রুমে একটা লাইট ব্যতীত পুরো বাড়ির লাইট অফ। 12টায় নিউ ইয়ার। এজন্যই মূলত আবির ভাইকে বেশি মিস করছিল। কল দিয়ে বলতো, কিন্তু আবিরের কণ্ঠ শুনে নিজেকে স্বাভাবিক রাখতে পারেনি। বুকের ভেতরের অভিমানের পাহাড় গলতে শুরু করেছে। নতুন বছরে প্রিয় মানুষের সঙ্গে কাটাবে ভেবেই সন্ধ্যায় ছাদ থেকে অনেকগুলো ফুল এনে সেগুলো সাজিয়েছে। সাথে একটা সুন্দর গিফট কার্ড বানিয়ে তাতে ডিজাইন করে হ্যাপি নিউ ইয়ারও লিখেছে। সাথে সুন্দর একটা চাবির রিংও কিনে এনেছে। মানুষ বলেন, বছরের প্রথম দিন যেভাবে কাটাবে সারা বছর নাকি সেভাবেই কাটে। কুসংস্কার জেনেও মেঘের ইচ্ছে সে আবিরের সাথে নতুন বছর শুরু করবে। গিফটগুলো নিয়ে আস্তে করে দরজা ধাক্কা দিতে চোখে পড়ে বিছানার দিকে। সামান্য আলোতে আবিরের নাক আর কপাল দেখা যাচ্ছে, লেপে ঢাকা সম্পূর্ণ শরীর। মেঘ সেইখানে দাঁড়িয়েই পায়ের নপুর দুটো নিচ থেকে হাত দিয়ে ওপরে তুলে পায়ের মাংসল অংশে আটকে দিয়ে সে হাঁটলে দিয়েছে যেন হাঁটলে শব্দ কম হয়। খুব সতর্কতার সহিত পা রাখলো রুমের মধ্যে। গিফটগুলো সযত্নে টেবিলের উপরে রেখে তাকালো আবিরের অভিমুখে। গত 3 দিন ঠিকমতো ঘুম খাওয়া কিছুই হয়নি। ক্লান্তিতে আবিরের চোখের পাতা বারবার বন্ধ হয়ে আসছিল, তাই রুমে এসে শাওয়ার নিয়ে শুয়ে পড়েছে। মেঘ আবিরের মাথার কাছে দাঁড়াতে আবিরের থুতনি পর্যন্ত দেখা যাচ্ছে। থুতনির নিচে থেকে বাকি শরীর লেপের নিচে ঢাকা। মেঘের বুকে চাপা অভিমান দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসছে। সঙ্গে সঙ্গে ঢোক গিলে নিজের নাক মুখ চেপে ধরল। একবার আবির ভাই বলেছিল, নিঃশ্বাসের শব্দে আমি তোর অস্তিত্ব উপলব্ধি করতে পারি। পুরনো কথা মনে পড়তেই নাক মুখ চেপে ধরেছে। এবার আর কোনোভাবেই ফাঁসা যাবে না। মন বারবার চলে যেতে বলছে, অথচ মেঘ দৃষ্টি সরাতে পারছে না। আবির ভাইয়ের ঘুমন্ত মায়াময় চেহারার পানে মুগ্ধ আখিতে চেয়ে আছে, যেন মানুষটার উপস্থিতি হৃদয়ের তোলপাড় চালায়, যার শাণিত দৃষ্টি হৃদয়টাকে ক্ষতবিক্ষত করে। সেই মানুষটা কি সুন্দর ঘুমিয়ে আছে। অষ্টাদশীর মনের রাজ্যে অভিভূতরা সব অভিমান ভুলে নবরূপে সেই শ্যামবর্ণের পুরুষের প্রেমে পড়তে বাধ্য হচ্ছে। স্থির দৃষ্টিতে চেয়ে মনে মনে বিড়বিড় করে বলল, আপনি এত কিউট কেন? মনে হয় আল্লাহ আপনাকে বানানোর সময় কিউটের ডিব্বা আপনার উপরে ঢেলে দিয়েছিল। বেলকনি দিয়ে আসা কনকনে ঠান্ডা বাতাস গায়ে লাগতেই শরীরের লোম দাঁড়িয়ে পড়েছে। সেই সঙ্গে মেঘও কেঁপে ওঠে। এই ঠান্ডায় বেশিক্ষণ এখানে থাকা যাবে না। শরীরের কম্পনের শব্দে আবির ভাই সজাগ হয়ে যাবে। বারবার যেতে চাইছে, কিন্তু ঘুমন্ত আবির ভাইকে দেখে লোভ সামলিয়ে যেতে পারছে না। কে বলেছে এই মেয়ে গত 9 বছর যাবৎ আবিরকে সহ্যই করতে পারত না? আবির বাড়ি ফিরেছে সবেমাত্র 6 মাস হয়েছে। এতেই আবিরের
প্রতি পুনরায় আসক্ত হয়ে পড়েছে। যে মেয়ে রাগ আর জেদের কাছে খানবাড়ির প্রতিটি সদস্য হার মানত, সেই মেয়ের রাগ অভিমান এখন আবিরের রাগের সামনে তুচ্ছ। ভালোবাসা বোধহয় এমনই হয়, শত রাগের ওপরও প্রিয় মানুষটার উপস্থিতি হৃদয় প্রশান্ত করে তোলে। দেওয়ালের ঘড়ি টিনটিন শব্দে মেঘের ঘোর কাটে। ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকিয়ে দেখল ঘড়িতে 12টা বাজে। বুক ধুকপুক করতে শুরু করেছে। মনে অপরাধমূলক কাজ করার নিষিদ্ধ ইচ্ছা জেগেছে। বুক ফুলিয়ে অনেকটা শ্বাস টেনে নিঃশ্বাস আটকে আবিরের কপালে বারবার মুখ এগিয়ে নিল। উদ্দেশ্য আবিরের কপালে চুমু খাবে। একটু সামনে এগোতেই বুকের ভেতরটা অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করেছে। অষ্টদশী বুঝতে পারছে এই কাজ তার পক্ষে সম্ভব না। ঘন ঘন শ্বাস ফেলতে শুরু করেছে। নিজেকে সামলাতে বাম হাত দিয়ে মুখ চেপে চলে যাওয়ার জন্য পা বাড়াতে যাবে, অমনি ডান হাতে টান অনুভব করে। কয়েক সেকেন্ডের ব্যবধানে নিজেকে বিছানায় আবিষ্কার করলো। আবির মেঘের ডান হাতে জোরে টান দেওয়ায় মেঘ আবিরের ওপর এসে পড়ে। তৎক্ষণাৎ মেঘের ওপর থেকে পাশ সরিয়ে আবিরের গায়ের লেপ দিয়ে মেঘের গা ঢেকে দিয়ে মেঘের কাঁধে দুপাশে দুহাতের ভর দিয়ে মেঘের মুখোমুখি উপর হয়ে শুয়েছে। আবিরের শরীরে না আছে লেপ আর না আছে শীতের ভারী কোনো জ্যাকেট। একটা ট্রাউজার আর ফুলহাতা টি-শার্ট পরনে। মেঘ দাঁতে দাঁত চেপে ধরে আছে, বন্ধ দুই চোখের পাতা। হাত খোঁপায় বাঁধা চুলগুলো খুলে এলোমেলো হয়ে আছে। দুহাতে বেলি ফুলের মালা, বেলি ফুলের সুবাস ছড়াচ্ছে রুমে। নিশ্চুপ আবির দৃষ্টি মেঘেতে নিবদ্ধ। মেঘ নিভু নিভু চোখে তাকাতেই আবিরের ঘনিষ্ঠ উপলব্ধি করল, পুনরায় চোখ বন্ধ করে ফেলেছে। অষ্টদশীর হৃৎস্পন্দনের মাত্রা বাড়ছে কয়েক গুণ। বেলি ফুলের সুবাসের সঙ্গে আবির ভাইয়ের শরীর থেকে আসা তীব্র ঝাঁঝালো গন্ধ মাতোয়ারা হয়ে যাচ্ছে। আবির ভাইয়ের এত কাছাকাছি আসায় মেঘের শরীরের রক্ত সঞ্চালন বেড়ে যাচ্ছে। অজানা শিহরণ বইছে শরীরে। আবিরের আখি যুগলে ঘুম লেপ্টে আছে। শান্তময়ী ঘুমের দেশে নিমগ্ন ছিল আবির। কিন্তু অষ্টদশীর অনাদেয় কর্মকাণ্ড আবিরের গভীর ঘুমে ব্যাঘাত ঘটিয়েছে। আবির ঘুম ঘুম চোখেই মেঘকে দেখছে। মেঘ কয়েকবার ঢোক গিলে ভয়ে ভয়ে চোখ মেলল। চোখাচোখি হলো আবিরের সঙ্গে। লেপের ভেতর মেঘের শরীর ঘামতে শুরু করেছে। শরীরের ভেতর প্রবল ঝড় বইছে। মেঘ চোখ নামিয়ে বলতে চেষ্টা করল, আমার। আবির এক হাতে শরীর সম্পূর্ণ ভর ফেলে অন্য হাতে আঙুল দিয়ে মেঘের ঠোঁট স্পর্শ করল। অমনি মেঘ পাথর বনে গেল। আবিরের দৃষ্টি স্পর্শ কোনো কিছুই আজ স্বাভাবিক নয়। অষ্টদশীর মস্তিষ্ক জুড়ে চিন্তারা ঘুরপাক খাচ্ছে। কি হতে চলেছে তার সাথে? একদিকে আবির ভাইয়ের কাছে ধরা পড়ার ভয়, অন্যদিকে আবির ভাইয়ের এত কাছে আসা। প্রচণ্ড অস্বস্তিতে ভুগছে মেঘ। দীর্ঘকালীন নীরবতা ভেঙে আবির ঘুম ঘুম কণ্ঠে বলল, নিষেধ অমান্য করার শাস্তি তবে দিতেই হচ্ছে। মেঘ বিপুল চোখে তাকিয়েছে। শরীরের কম্পন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ভয়ে নাক ঘামছে। আবির ঠোঁটের ওপর থেকে আঙ্গুল সরিয়ে মেঘের নাকের ঘাম মুছে পুনরায় কাঁধের পাশে হাত রাখল। মেঘের গলা ভার হয়ে আসছে, মন আটকে যাচ্ছে। জোরপূর্বক বলল, সরি। এসব সরি-টরিতে আবিরের মন গলানো সম্ভব না। আগেই সাবধান করেছিলাম, অঘটন ঘটলে আমি দায়ী না। তারপরও
কথা মানিস না, ধ্বংসের দ্বারপ্রান্তে এসেছিস। মেঘ ভয়ে ভয়ে বলল, প্লিজ ছাড়ুন। আবির ভ্রু কুঁচকে বলল, ধরিই তো নি, ছাড়বো কেমন করে? সরুন, আমি যাব। এত সহজে তো সরছি না ম্যাম। আপনি অপরাধ করেছেন, শাস্তি আপনাকে পেতেই হবে। মেঘ চোখ বন্ধ করে ফেলেছে। আজ তার সঙ্গে কি হতে চলেছে সে নিজেও জানে না। এদিকে আবির দুহাতের ভর রেখে অষ্টাদশীর মুখোমুখি এগিয়ে যাচ্ছে। দুজোড়া অষ্টের মাঝে কয়েক সেন্টিমিটারের ব্যবধান। মেঘের চোখ বন্ধ, ক্রমাগত কাঁপছে ওষ্ঠদ্বয়। তখনই আবিরের ফোনের রিংটং বেজে উঠল। রিংটংয়ের শব্দে আবির মেঘের কাছ থেকে সরে শুয়ে থেকে উঠে বসল। মেঘের এলোমেলো চুলের নিচে আবিরের ফোন। মেঘ মাথা তুলে হাত বাড়িয়ে ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে তাকাতেই দেখল মালা নামে সেভ করা নাম্বার থেকে কল এসেছে। ফোন এগিয়ে দিল আবিরের দিকে। মালা লজ্জায় লালিত মুখমণ্ডল মুহূর্তেই বদলে গেছে। ক্রোধে চোখ দুটো জ্বলছে। মালার নাম দেখে আবির সাইলেন্ট করে ফোন পাশে রেখে দিয়েছে। মালা আপু রাত বিরেতে আবির ভাইকে কল করে এটা মেঘ সহ্য করতে পারে না। গা থেকে লেপ সরিয়ে বিছানা থেকে নামতেই আবির আলতোভাবে মেঘের হাত ধরে, কিন্তু মেঘ রাগে এক ঝাটকায় আবিরের হাত ছাড়িয়ে গজগজ করতে করতে রুম থেকে বের হয়ে যাচ্ছে। আবির তপ্ত স্বরে বলল, শাস্তিটা তোলা রইল, পরের বার ছাড় দিব না। মেঘ রাগে আবিরের দিকে তাকিয়েছে, দরজাটা ঠাস করে লাগিয়ে রুমে চলে গেছে। মালা আপু আবির ভাইকে পছন্দ করে, হয়তো আবির ভাই পছন্দ করে না। মালা আপুর মিমের বলা ঘটনা যদি সত্যি হয়, তাহলে মালা আপুর হাতে আশিক নাম আবির ভাই লিখেছে, আর এই কাজ মেঘের জন্যই করেছে। মেঘ সবই বুঝতে পারছে, কিন্তু এত রাতে মালা আপুর কল দেওয়া সে মেনে নিতে পারছে না। আজ মেঘ দেখেছে বিধায় রাগ করেছে। সবসময় তো সে দেখে না। তবে কি প্রতি রাতেই মালা আপুর সঙ্গে আবির ভাইয়ের কথা হয়? মেঘের রাগ বেড়েই চলেছে। মালা আপুর থেকেও আবির ভাইয়ের প্রতি বেশি রাগ হচ্ছে। কেটে গেল কিছুদিন। মেঘ ইদানিং আবিরকে ইগনোর করে চলে। আবির ভাইকে দেখলেই মালা আপুর কথা মনে হয় আর রেগে ফুঁসতে থাকে। আজ সভাপতি নির্বাচনের সময় বেশিরভাগ ক্ষেত্রেই জনপ্রিয়তাকেই প্রাধান্য দেওয়া হয়। তবে তানভীরের ক্ষেত্রে বিষয়টা একটু ঝামেলার। যে বর্তমান সভাপতি আর তানভীর দুইজনই জনপ্রিয়তার প্রায় সমান। তবে কাজের প্রতি দায়িত্ববোধ আর কথা বলার দক্ষতা, জনসাধারণের প্রতি আচরণ সব ক্ষেত্রেই সভাপতির থেকেও তানভীর এগিয়ে আছে। তাছাড়া এমপির পছন্দের প্রার্থীও তানভীর আর আবির দুইজনকেই বলেছিল এমপি কথা বলে সরাসরি সভাপতি পদ তানভীরকে দিয়ে দিবে, কিন্তু দুই ভাইয়েরই কেউই রাজি হয়নি। জিতলে নির্বাচন করেই জিতবে। সকাল সকাল দুই ভাই বের হয়ে গেছে। বাড়ির মহিলারা যেমন দুশ্চিন্তা করছে, তেমনি তানভীরের আব্বু মোজাম্মেল খানও চিন্তায় আছেন। হাজার হোক একমাত্র ছেলে বলে কথা, ওপরে যতই রাগ দেখাক না কেন, ছেলে যেই কাজ করেছে সেটাই যেন সফল হতে পারে সেই দোয়াই করেন তিনি। 2-3 বার আবিরকে কল দিয়ে খবরও নিয়েছে। সারাদিনে না খেয়ে ফলাফলের অপেক্ষায় বসে আছে। সন্ধ্যার পর আবির মিষ্টি নিয়ে বাসায় ফিরেছে। আবিরের পেছন তানভীরও প্রবেশ করলো। সোফায় 3 ভাই আদি বসে আছে। মেঘ মিম ডাইনিংয়ে বসে গল্প করছে। আবির ঢুকতেই ইকবাল খান শোধালো, খবর কি? আবির হাসি মুখে বলল, আলহামদুলিল্লাহ। 3 ভাই একজোটে বলল, আলহামদুলিল্লাহ। মেঘ মিম দুইজনে ছুটে এসে তানভীরকে প্রশ্ন করলো, জিতেছ?
তানভীর হেসে ওপর নিচ মাথা নাড়ালো। কংগ্রাচুলেশন ভাইয়া। থ্যাংক ইউ বোনু। আজ থেকে তোর নতুন পরিচয়, তুই জেলা ছাত্রলীগের সভাপতির বোন। মিম গাল ফুলিয়ে প্রশ্ন করলো, আর আমি? তোকেও কি আলাদা করে বলতে হবে? আচ্ছা ঠিক আছে, তুইও সভাপতির বোন। মিম আস্তে করে বলল, ট্রিট দিবা না? অবশ্যই দিব। আম্মু, বড় আম্মু, কাকিয়া সবাই তানভীরকে অভিনন্দন জানাচ্ছে। তানভীর ভয়ে আছে কখন জানি আব্বু বা বড় আব্বু লেকচার শুরু করে দেয়। আবির মায়ের হাতে মিষ্টির বক্সগুলো দিয়ে সবাইকে মিষ্টি দিতে বলল। তানভীর সিঁড়ি পর্যন্ত যেতেই মোজাম্মেল খান ভারী কণ্ঠে বলল, মিষ্টি ভাবি কেন দেবে? তানভীরের উচিত সবাইকে মিষ্টি মুখ করানো। তানভীর আটকে ওঠে। আব্বু তাকে মিষ্টি খাওয়াতে বলেছে, ভাবা যায়? তানভীর হাসি মুখে মিষ্টির বক্সগুলো থেকে একটা বক্স হাতে নিল। বড় আব্বু, কাকামণি, বড় আম্মু, আম্মু, কাকিয়া, আবির, মেঘ, মিম আদি সবাইকে নিজের হাতে মিষ্টি খাইয়ে দিয়েছে। সবার সঙ্গে বড় আব্বু আর আব্বুর সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বলেছে। তানভীর ভেবেছিল রাজনীতির জন্য তাকে নিজের বাড়িতে সবসময় চোরের মতন চলতে হবে, অথচ বড় আব্বু এত সুন্দরভাবে সাপোর্ট দিচ্ছে যে সে অভিভূত হয়ে যাচ্ছে। মেঘ রুমে গিয়ে তানভীরের সঙ্গে একটা ছবি খুঁজে বের করে ফেসবুকে অভিনন্দন পোস্ট করেছে। সেই পোস্ট মেঘের সব বান্ধবীরাও লাইক কমেন্ট করেছে। বন্যাও কংগ্রাচুলেশন লিখে কমেন্ট করেছে। পরক্ষণে মনে হলো তানভীর ভাইয়াকে কল দেওয়া উচিত, কিন্তু সাহস পাচ্ছে না। কি মনে করে এসব ভেবে অবশেষে কল করলো। প্রথমে রিসিভ হলো না, দ্বিতীয়বার রিসিভ হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ কি মনে করে কল? কংগ্রাচুলেশন। তানভীর ঠাট্টার স্বরে বলল, বাবা তুমি আমায় অভিনন্দন জানাবে? তা তো কল্পনাই করতে পারছি না। মনে হলো জানানো উচিত। যাক বাবা, মনে তো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। এখন রাখি। শোনো। জি বলুন। আগামীকাল ফ্রি আছো? কেন? ছোটখাটো একটা ট্রিট দিতাম। শুধু ট্রিট দেওয়ার কোনো প্রয়োজন নেই। শোনো মেয়ে, ট্রিট দেওয়া কখনো প্রয়োজনের আওতায় পড়ে না। এটা যার ইচ্ছে থেকে আসে। বিকেলে কল দিব, রেডি থাকো। শোনেন, বলো। আমি কিন্তু একা যাব না। তো কাকে নিয়ে আসবা? ট্রিট দিলে মেঘ আর আমি একসঙ্গেই দিতে হবে। আমি একা যাব না। ঠিক আছে, তোমাদের ক্লাস শেষ হওয়ার আগেই আমি ভার্সিটির সামনে থাকবো। আচ্ছা, আল্লাহ হাফেজ। বন্যা কল কেটেই বন্যা মেঘকে কল দিয়ে সবকিছু জানিয়েছে। মেঘ আর বন্যা দুইজনেই আজকে সকাল সকাল বেরিয়েছে। তানভীরের জন্য গিফট কিনবে সেটা রাতেই প্ল্যান করে রেখেছিল। দুইজনে ঘুরে ফিরে গিফট কিনে তারপর ভার্সিটিতে এসেছে। ততক্ষণে সাদিয়া, মিষ্টি, মিনহাজ, তামিম চলে এসেছে। দুই একটা কথা বলে মেঘ আর বন্যা ক্লাসে চলে এসেছে। মিনহাজ আর তামিম দুইজন বাহিরেই দাঁড়িয়ে আছে। মিনহাজের মেঘকে সেই প্রথম দিন থেকেই পছন্দ হলেও তামিম বন্যার ওপর ওইরকম ভাবে ক্রাশ খায়নি। তবে মিনহাজ আর তামিম সর্বক্ষণ একসাথে থাকায় দুই বন্ধুর কথা বলতে বলতে একসময় কথা ওঠে বন্যার বিষয়। মিনহাজ আর মিম যেহেতু বেস্ট ফ্রেন্ড, মেঘ আর বন্যাও তেমনই বেস্ট ফ্রেন্ড। মিনহাজ যেহেতু মেঘকে পছন্দ করে, তাদের সম্পর্ক হলে, সে সাথে বন্যা আর তামিমেরও জুটি হলে তাদের বেশ মানাবে, এসব ভেবেই মূলত বন্যার প্রতি কিছুটা সিরিয়াস হয়েছে। এখন মিনহাজ তামিমকে বোঝাচ্ছে,
যেন বন্যাকে আজকেই প্রপোজ করে। মেঘ যেহেতু আবিরকে পছন্দ করে, তাই মেঘকে হুট করে প্রপোজ করতে গেলে কখনোই মানবে না, বরং বন্ধুত্ব ভেঙে যেতে পারে। তবে বন্যা এখন পর্যন্ত কারোর প্রতি কিছুই শোনেনি, তাই মিনহাস তামিমকে এক প্রকার জোর করছে যেন বন্যাকে প্রপোজ করে। ক্লাস শেষ হওয়া মাত্রই মেঘ আর বন্যা গল্প করতে করতে বেরিয়ে পড়েছে। তামিমও তাদের সঙ্গে হাঁটছে। একসময় তামিম বন্যাকে ডাকলো, দুইজন থেমে গেল। বন্যা স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞাসা করলো, কিছু বলবি? হ্যাঁ, বল। দেখ বন্যা, আমি এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। তোর সঙ্গে প্রায় অনেক দিনের বন্ধুত্ব, তুই মেঘ দুইজনই খুব ভালো আর আন্তরিক। তবে ইদানিং আমার তোর প্রতি অন্যরকম অনুভূতি কাজ করছে, যেটা বন্ধুত্ব থেকেও বেশি কিছু। তাই যদি রাজি থাকিস তাহলে বন্ধুত্বের সম্পর্কের পাশাপাশি আমরা ভালোবাসার সম্পর্কেও জড়াতে পারি। মেঘ হা হয়ে তাকিয়ে আছে। প্রথমবারের মতন কেউ বন্যাকে প্রপোজ করেছে দেখে মেঘ খুব মজা নিচ্ছে। কোচিং চলাকালীন বন্যা বলেছিল প্রেম করলে ভার্সিটিতে উঠেই করবে। ভার্সিটিতে এটাই প্রথম প্রপোজাল। বন্যা কিছুক্ষণ নীরব থেকে স্বাভাবিক ভঙ্গিতে বলতে শুরু করলো, তোর মনে অনুভূতি জেগেছে তা আমায় জানিয়েছিস, কিন্তু আমার মনে তোর প্রতি এইরকম কোনো অনুভূতি নেই। আমি এখন কোনো রকম সম্পর্কে জড়াতে চাই না, আর সমবয়সী কোনো ছেলের সাথে তো নাই। তোকে বন্ধু ভেবেছি সব সময়, তাই ভাববো। এর বেশি কিছু ভাবা আমার পক্ষে সম্ভব না। সরি। বন্যা চলে যাচ্ছে। মেঘ আহাম্মকের মতন তাকিয়ে থেকে সেও বন্যার পিছন নিল। তামিম ছেলে হিসেবে খারাপ না, দেখতেও মাশাআল্লাহ। দুজনকে মানাবেও ভালো। মেঘ ভেবেছিল হয়তো বন্যা রাজি হয়ে যাবে, না হয় ভাবার জন্য সময় নেবে, কিন্তু সরাসরি না করতে মেঘ বেশ অবাক হয়েছে। মেঘ গেট পর্যন্ত ছুটে আসতেই তানভীরকে দেখলো। আজ সে গাড়ি নিয়ে এসেছে। মেঘকে ছুটতে দেখে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, ছুটছিস কেন? এমনি। বন্যার চোখ মুখে কিঞ্চিত রাগ। তানভীর দুইজনকে এক পলক দেখে পুনরায় প্রশ্ন করলো, কি হয়েছে বনু, কোনো সমস্যা? না, কোনো সমস্যা না। বলবি কি হয়েছে? অ্যাকচুয়ালি আমাদের এক ফ্রেন্ড বন্যাকে মাত্রই প্রপোজ করলো। মেঘ মুখে হাসি রেখে খুব সহজভাবে কথাটা বললেও তানভীর সেটা সহজভাবে নিতে পারেনি। তানভীরের দু চোখে সরু হয়ে আসে, ভ্রুযুগল মাঝে কয়েকটা স্তর ভাঁজ হয়ে গেছে, চোখের শিরা উপশিরার বর্ণ পরিবর্তন হতে শুরু করেছে। তানভীর অত্যন্ত গুরুগম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, কে? মেঘ স্বাভাবিকভাবেই মজার ছলে বলল, তামিম। সহসা তানভীরের ডান হাত মুষ্টিবদ্ধ করতে করতে গেটের দিকে তাকায়। তানভীরের দৃষ্টি অবিরত তামিমকে খুঁজছে, কিন্তু তামিম কোথাও নেই। বন্যা আর মেঘ কথা বলে চলে আসলেও তামিম সেখানে দাঁড়িয়ে পড়েছে। এভাবে বন্যা রিজেক্ট করে দিবে সেটা সে কোনোক্রমেই ভাবতে পারেনি। ভেবেছিল বন্যা হয়তো একটু সময় নিবে, কিন্তু না। মিনহাস তামিমকে সান্ত্বনা দিতে ব্যস্ত। তানভীর গলার খাকারি দিয়ে ঢোক গিলল। নিজের রাগ নিয়ন্ত্রণ করতে মূলত এমনটা করল। রক্তচক্ষু ঢাকতে পকেটে রাখা সানগ্লাসটা চোখে দিতেই বন্যার দিকে তাকালো। বন্যা মাথা নিচু করে শান্ত মেয়ের মতন দাঁড়িয়ে আছে। বাইরে শান্ত থাকলেও মনের ভেতরে ঝড় চলছে। এই ঝড় প্রবল রাগের কারণ সৃষ্টি করছে। তার ভার্সিটিতে উঠে জীবনের প্রথমবারের মতন দুইটা ছেলে বন্ধু হয়েছে। কয়েক মাসের বন্ধুত্বেই তামিম এভাবে প্রপোজাল দিয়ে দিল। যতবার মনে পড়ছে ততবারই রাগে বন্যার নাক ফুলে উঠছে। তানভীর গাড়ির দরজা খুলে গম্ভীর কণ্ঠে বলল, গাড়িতে বস, আমি আসছি। মেঘ
গাড়িতে বসতে বসতে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছ ভাইয়া? কাজ আছে। তানভীর ফোন চাপতে চাপতে ভার্সিটির মেন গেট পেরিয়ে ভেতরে ঢুকলো। 5 মিনিটের মধ্যে ফিরে এসেছে, চোখে একটা সানগ্লাস পরা। গাড়ির ড্রাইভিং সিটে বসে ফোনটা গাড়ির সামনে দিকে ছুঁড়ে ফেলে গাড়ির স্টার্ট দিল। সানগ্লাসের কারণে চোখ দেখা না গেলেও মুখ বিবর আটকে রাখা নিঃশ্বাসের কারণে গলা দিয়ে অনেক বেশি গুলোমুলো দেখা যাচ্ছে। মেঘ বন্যাকে এটা সেটা বলে হাসানোর চেষ্টা করছে। তামিমের বিষয়ে বন্যা সিরিয়াসলি নিলেও মেঘের এত সিরিয়াসলি নেয়নি, বরং খুব মজা পেয়েছিল। কিন্তু বন্যা সেই এভাবে মুড অফ করে থাকতে দিবে না। তাই রাজ্যের যত আজগুবি কাহিনী বানিয়ে বন্যাকে বলছে। এক পর্যায়ে বন্যা সব রাগ মেঘের আজগুবি গল্পের কাছে হার মেনে নিয়েছে। বন্যা হাসতে হাসতে পেট ফেটে যাচ্ছে, পেট চেপে ধরেছে, সে সাথে মেঘও হাসছে। তানভীর গাড়ির মিররের দিকে তাকিয়ে দুইজনের স্বতঃস্ফূর্ত হাসি দেখে দীর্ঘশ্বাস ছেড়ে আবারও মুখ ফুলিয়ে শ্বাস টানল। দুই বান্ধবীর হাসি থামার নামই নেই। আজ সে ড্রাইভারের বদলে তানভীর গাড়ি চালাচ্ছে। এদিকে মেঘের কোনো হুঁশই নেই। আচমকা বন্যার নজর মিররে পড়তেই আঁতকে উঠে মেঘের হাত চেপে ধরে। শেষ তানভীরের গুরুগম্ভীর চেহারা দেখে দুই বান্ধবী হাসি গায়েব। চোখে ইশারায় কথা বলছে। তখনই তানভীরের ফোনে কল আসে। কলটা রিসিভ করে লাউডস্পিকারে রেখে দেয়। আবির স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করে, কোথায় আছিস? আবিরের কণ্ঠ শুনে মেঘ নড়েচড়ে বসে, বিড়বিড় করে বন্যাকে বলে, এই যে হিটলার কল দিয়েছে। তানভীর গুরুতর কণ্ঠে জবাব, রাস্তায়। আবির উত্তেজিত কণ্ঠে বলল, আমার বউ। অমনি তানভীর লাউডস্পিকার অফ করে এক হাতে ফোন কানে ধরে। দুই একটা কথার জবাব দিল কিনা তানভীর গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, তোমাকে আমি কতগুলো টেক্সট করেছি, তুমি কি সেগুলো দেখোনি? আবিরের উত্তর শোনা গেল না। তানভীর কিছুটা রাগান্বিত কণ্ঠে বলল, সেগুলো দেখে দ্রুত রিপ্লাই করো, এখন রাখছি। বন্যা আর মেঘ দুইজনেই মুখ চাওয়াচাওয়ি করল। কারোর মুখে কোনো কথা নেই। কিছুক্ষণের মধ্যেই তারা একটা রেস্টুরেন্টে ঢুকলো। মেঘদের বসিয়ে তানভীর সোজা ফ্রেশ হতে চলে গেছে। চোখে মুখে পানি দিয়ে টিস্যু দিয়ে হাত মুখ মুছতে ওদের বিপরীতে বসে। সে ভার্সিটির সামনে সানগ্লাস পরেছিল, সেটা সবেমাত্র খুলেছে। মেঘ খাবার কথা বলতে গিয়ে তানভীরের দিকে তাকাতেই ভয় পেয়ে যায়। করুণ স্বরে আর্তনাদ করে ওঠে, ভাইয়া তোমার চোখ এত লাল কেন? মেঘের আর্তনাদে বন্যাও সেই দিকে তাকায়। চোখাচোখি হয় দুইজনে। তানভীরের চোখের প্রতিটা শিরা উপশিরা রক্তাভ হয়ে আছে। তা দেখে বন্যাও ভয় পেয়ে গেছে। দৃষ্টি সরিয়ে নিয়েছে বন্যা। তানভীর আরো অন্যদিকে তাকিয়েছে, কিন্তু মেঘ অনর্গল প্রশ্ন করেই যাচ্ছে, তোমার চোখে কিছু পড়েছে? তুমি কি অসুস্থ? কিছু হয়েছে? রাগ উঠেছে? কোনো বিষয় নিয়ে আপসেট? বোনের অবিরাম প্রশ্নের উত্তর তানভীর শুধু বলল, চোখে মুখে পানি দিয়েছি, হয়তো তার জন্যই। মেঘ সূক্ষ্ম দৃষ্টিতে দেখার চেষ্টা করছে। ভ্রুযুগল কুঁচকে আসছে যে সে আবিরের রাগান্বিত চোখও দেখেছে, কিন্তু এতটা ভয়ানক নয়। মেঘ পুনরায় বলল, পানি দিলে চোখ এত লাল হয় না। লাল হয়? আমায় বেকুব পেয়েছো? ভালো করে তাকাও তো দেখি। তানভীর টেবিল থেকে সানগ্লাস নিয়ে পুনরায়
চোখে দিয়ে ভারী কণ্ঠে বলল, হয়েছে, এত ডাক্তারি করতে হবে না। মেঘ ভেঙচি কেটে ঢং করে বলল, আমার ভাইয়ের ব্যাপারে আমি ডাক্তারি করব না তো কে করবে শুনি? অবশ্য তুমি চাইলে ব্যবস্থাও করতে পারি। তানভীর কপাল গুটিয়ে প্রশ্ন করল, কি ব্যবস্থা? আব্বুকে বলে একটা ডাক্তার ভাবি বাসায় নিয়ে আসবো, তখন আর আমার ডাক্তারি করতে হবে না। চোখ লাল কেন, হাত কাটা কেন, মাথা ধরে কেন, এসব কিছুই চিকিৎসা ভাবি করবে। তানভীর ফোন রিসিভ করে উঠতে উঠতে বলল, হ্যাঁ ডাক্তার, মেয়ের বাপেরা তো আমায় মেয়ে দেওয়ার জন্য বসে আছে। পাকনামি বাদ দিয়ে খাবার শেষ কর। তানভীর কথা বলতে বলতে উঠে গেছে। বন্যা মেঘের দিকে তাকিয়ে ফিক করে হেসে উঠল। তো এতক্ষণ যাবৎ অনেক কষ্ট করে হাসি আটকে রেখেছিল। বন্যার হাসি দেখে মেঘও প্রশ্ন করল, হাসছিস কেন? তোদের কথা শুনে আমি কল্পনায় তোর ভাই আর ভাবিকে নিয়ে ভাবছি। তোর ভাইয়ের যে রাগ আর তেজ, কোন মহিয়সীর কপাল যে পুড়বে আল্লাহ ভালো জানে। ভাবি সকাল সন্ধ্যায় হাসপাতালে ভর্তি থাকবে। মেঘ গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, তোরে বলেছে, আমার ভাই যতটা রাগী তার থেকেও দ্বিগুণ বেশি কেয়ারিং। শুধু রাগ আর উগ্র মেজাজ হলে আমার মায়ের খেয়ে সারা বছর হাসপাতালে ভর্তি থাকতে হতো, অথচ আমার ভাই আজ পর্যন্ত আমায় একটা থাপ্পড় পর্যন্ত দেয়নি। বন্যা ঠাট্টার স্বরে বলল, আমি বিশ্বাস করি না। সত্যি করে বল, দিনে কয়টা মার খাস? সত্যি বলছি, একদিনও না। এর মধ্যে তানভীর চলে এসেছে। ভারী কণ্ঠে বলল, খেতে বসে এত কথা কি? মেঘ পাঁচটার প্লেট তানভীরের দিকে এগিয়ে দিয়েছে। তানভীর খাবে না। মেঘের খাওয়া শেষ করতে করতে কম করে হলেও 4-5 বার ফোনে কথা বলার জন্য উঠে গিয়েছে। যতবার এসে বসছে ততবারই মেঘ এটা সেটা সাধছে, কিন্তু তানভীর কিছুই খাচ্ছে না। অবশেষে মেঘ আর বন্যার জোড়াজুড়িতে তানভীর একটা ড্রিঙ্কস নিয়েছে। কালো রঙের গ্লাস ভেদ করে তানভীর এক দৃষ্টিতে তাকিয়ে আছে বন্যার লালিত মুখমণ্ডলে। মেয়েটা আহামরি সুন্দর নয়, তবে তার চোখের দিকে তাকালে মনে হয় উপচে পড়ছে তীব্র মায়া। ছোট থেকেই মেয়েটাকে দেখেছে তানভীর, কিন্তু কখনো এইভাবে চোখ মুখে খেয়াল করেনি। তবে ইদানিং মেয়েটার প্রতি অন্যরকম টান কাজ করে। রাত বিরেতে হঠাৎই তাকে দেখার স্বাদ জাগে। দেখা হলেও ঠিকমতো তাকাতে পারে না। চোখাচোখি হলে মেয়েটা লজ্জায় নুয়ে যায়। মেয়েটার অস্বস্তি দেখে তানভীরও আর তাকাতে পারে না। সামনে থাকলে তাকাতে পারে না ঠিকই, কিন্তু চোখের আড়াল হলেও বুকের ভেতরে ছটফটানি শুরু হয়ে যায়। সেই ছটফটানি বলে ব্যাখ্যা করা সম্ভব নয়। আজ মেঘের সাথে থাকায় বন্যা মেঘের সঙ্গে কথা বলায় ব্যস্ত। এই সুযোগে তানভীর মুগ্ধ আঁখিতে বন্যাকে দেখেই যাচ্ছে। আচমকা তানভীরের দুঠোঁটের এক কোণে কিঞ্চিৎ প্রসারিত হয়। ফোন হাতে নিয়ে ফেসবুকে টাইমলাইনে একটা পোস্ট করে, তুমি আমার সহিংস হৃদয়ে মায়াময় প্রশান্তি। ওদের খাবার শেষ অনেকক্ষণ হলো। মায়া কয়েকবার তানভীরকে চলে যাওয়ার কথা বলেছে, কিন্তু তানভীর তার কথা কানে তুলছে না। বন্যার বাসা থেকে কল আসছে। কথা শেষ করে বন্যা চেয়ার থেকে উঠতে বলল, আমি আসছি মেঘ, বাসায় যেতে হবে। মেঘ ঘাড় কাত করে সম্মতি দিলেও তানভীর হুঙ্কার দিয়ে ওঠে, এই মেয়ে, কোন সাহসে উঠে যাচ্ছ?
বসো বলছি। বন্যার সম্পূর্ণ দেহ একসাথে কম্পিত হয়ে সেই সাথে হৃদস্পন্দন থেমে গেছে কয়েক সেকেন্ডের জন্য। ধপ করে চেয়ারে বসে পড়েছে, নিঃশব্দে শ্বাস ছাড়ল। এমনভাবে সে কখনোই কারো ধমক খায়নি। ভয়ে কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে। বন্যার সাথে মেঘও কিছুটা ভয় পেয়েছে। দুই জোড়া চোখ অসহায়ের মতন তানভীরের দিকে তাকিয়ে আছে। তানভীর কপাল কুঁচকে বিরক্তির স্বরে বলল, আমি যখন নিয়ে এসেছি বাসা পর্যন্ত আমি দিয়ে আসবো। বন্যার কণ্ঠস্বর খাদে নামিয়ে বলল, এমার্জেন্সি, বাসায় যাওয়া প্রয়োজন। কেন বাসায় যাওয়া এত তাড়াতাড়ি কিসের? নানু অসুস্থ, দেখতে যেতে হবে। আচ্ছা চলো তাহলে। আমি একা। তানভীর গাড়ির রিং সহ হাতটাকে এমনভাবে টেবিলের উপরে রেখেছে যাতে কাঁচ আর চাবির শব্দে আশপাশে স্তব্ধ হয়ে গেছে। সেই সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে বন্যার অর্ধ বলা কথাও। যথারীতি ওদের নিয়ে গাড়ি স্টার্ট দিল তানভীর। কিছু দূরে যাওয়ার পর থেকেই তীব্র যানজট। তানভীর স্টিয়ারিং এ মাথা ঠেকিয়ে বসে আছে। তামিমের ঘটনা মাথায় থেকে কোনোরকমে সরছে না। খানিক বাদে রক টগবগ করে উঠছে। রাগ কন্ট্রোল করতে পারছে না, আর সেই রাগের প্রভাব পড়ছে মেঘ আর বন্যার উপরে। যানজট পেরিয়ে বন্যাকে বাসায় পর্যন্ত এগিয়ে দিল। তারপর মেঘকে নিয়ে বাসায় আসে। বাসায় ঢুকে এক গ্লাস পানি খেয়ে ফ্রিজ থেকে বরফের টুকরো বের করে মাথায় দিতে দিতে বের হয়ে পড়েছে। হালিমা খান, আকলিমা খান কতবার ডাকলেন, প্রশ্ন করলেন, কিন্তু তানভীর নিরুদ্বেগ বেরিয়ে গেছে।